Today, the Department of Justice announces the takedown of the dark web market Alpha Bay. ব্যাংককের বিলাসবহুল ভিলার ভিতরে বসে একজন ব্যক্তি ল্যাপটপ ব্যবহার করছিলেন এবং সে হঠাৎ বাইরে থেকে একটা বিকট আওয়াজ শুনতে পেল। এই বিষয়টি তার কাছে অজানা ছিল যে আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই তার এই বিলাসিতার জীবনের শেষ হতে চলেছে। তার বাড়ির গেটের সামনে অজানা একটি মেয়ে অ্যাক্সিডেন্ট করে। সে তার ল্যাপটপটি খোলা রেখে বাইরে ছুটে যায় বিষয়টি জানার জন্য। আর ওই দিনটির জন্য কয়েকটি রাষ্ট্রের পুলিশ বহুদিন যাবৎ অপেক্ষা করছিল এবং সেই দিনটি ছিল ব্যাংককে 2017 সালের 5 জুলাই মর্নিং টাইম। আমরা যে লোকটির কথা বলছি সে সাধারণ কোনো মানুষের মতো চলাফেরা করেন না। সে রাজা বাদশাদের মতো তার জীবন পরিচালনা করত। সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গাড়ি চালাতো। বিশ্বের নজরে সফটওয়্যার ডেভেলপার যে আসলে একজন কিং অফ ডার্ক ওয়েব বলে চিহ্নিত করা হতো। সে এতদিন যাবৎ পুরো বিশ্বের কাছে নিজের পরিচয় গোপন করে রেখেছে, কিন্তু একটি ছোট ভুলের কারণে সে তার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, এমনকি তার জীবন সবকিছু সে হারিয়েছে। কিন্তু আসলে ওই ছোট ভুলটি কি ছিল এবং 7টি রাষ্ট্রের পুলিশ কোলাবোরেশনের সাথে বিশ্বের সবচেয়ে বড় ডার্ক ওয়েব কিংকে কিভাবে খুঁজে বের করেছে, আজকে ডার্ক ওয়েব সম্পর্কে আলোচনা করব। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার। Good morning. Today, some of the most prolific drug suppliers use what's called the dark web, which is a collection of hidden websites that you can only access if you mask your identity and your location. দিনটি ছিল 2010 সাল, যখন ডার্ক ওয়েব ধীরে ধীরে উন্নতির শিখরে এগিয়ে যাচ্ছে। ডার্ক ওয়েব ইন্টারনেটের দ্বিতীয় রূপ, যেখানে সব ধরনের অবৈধ কাজকর্ম করা হয়ে থাকে। এখানে ড্রাগ, বন্দুক, টার্গেট কিলিং এর কন্ট্রাক্ট দেয়া নেওয়া থেকে শুরু করে সব ধরনের অবৈধ কাজকর্ম ঘটে থাকে। এখানে এমন কাজকর্ম ঘটে থাকে যেটা বিশ্বাস করে আমাদের পক্ষে খুব কঠিন হয়ে পড়বে। ডার্ক ওয়েবে এ ধরনের কাজ করার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। বিশ্বজুড়ে অবৈধ কাজ করা মানুষগুলো নিজের পরিচয় গোপন করে রাখে যেন পুলিশ ও ল এনফোর্সমেন্ট এজেন্সি তাদেরকে ধরতে না পারে, এবং ডার্ক ওয়েবে তাদের এই সমস্যাটি সবসময় অবহিত থাকে। যেমন নর্মাল ইন্টারনেটে ব্রাউজিং এর জন্য আমরা গুগল ক্রোমে ব্যবহার করে থাকি, তেমনি ডার্ক ওয়েব ব্রাউজারকে কন্ট্রোল করার জন্য বিশেষ একটি ব্রাউজার ব্যবহার হয়ে থাকে, যেটি ইউজারের আইডেন্টিটিকে অনেকগুলো সার্ভারের দ্বারা প্রোটেকশন দেয়, যেগুলোর মধ্যে একটি হলো টর ব্রাউজার। 2010 সালের আগে ডার্ক ওয়েব এত নাম করা ছিল না, কিন্তু পরবর্তীতে ক্রিপ্টোকারেন্সি আসার পর ইলিগাল ট্রেড ট্রান্সফার করার সমস্যাও সমাধান হয়ে যায়, কেননা ক্রিপ্টোকারেন্সি ট্র্যাক করা অথরিটিদের পক্ষে সম্ভব ছিল না। ডার্ক ওয়েবে অবৈধ ট্রেডের সবগুলো সমস্যা সমাধান হয়ে গিয়েছিল, কন্ট্রাক্টরের আইডেন্টিটিও সেফ ছিল এবং পেমেন্ট ট্রান্সফার করা অনেক সহজ হয়ে উঠেছে। কিন্তু শুধুমাত্র একটি জিনিসের প্রয়োজন ছিল, সেটি হলো কোনো ভালো মানের একটি প্ল্যাটফর্ম অথবা ডার্ক ওয়েবসাইট। সর্বপ্রথম সিল্ক রোডস নামের একটি ডার্ক ওয়েবসাইট তৈরি হয়েছিল, যেটা থেকে এই অন্ধকার জগতে অনেক সাফল্য মিলে, যেটি শুরু হয়েছিল 2011 সালে এবং এখানে প্রথম সপ্তাহেই 1 লাখেরও বেশি গ্রাহক জয়েন হয়েছে। কিন্তু 2.5 বছর পর সিল্ক রোডস এর মালিক পুলিশের কাছে ধরা পড়ে যায় এবং এই ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়। যেহেতু এই ওয়েবসাইটের অনেক বেশি ডিমান্ড ছিল, এজন্য কিছুদিনের মধ্যে নতুন আরো কয়েকটি ওয়েবসাইট লঞ্চ করে দেওয়া হয়, যেখানে সিল্ক রোডস 210 এবং অ্যাভেনিউশন নামে ওয়েবসাইট উপস্থিত ছিল। এই ওয়েবসাইটে সেলস পারচেস এর জন্য নিজেদের বিটকয়েন প্ল্যাটফর্মে দিয়ে দেয় এবং পারচেজিং এর পর এই বিটকয়েন প্ল্যাটফর্মের কমিশন কেটে দেওয়া হয় এবং সেলারের কাছে বিটকয়েন গুলো পৌঁছে যায়। যেহেতু এখানে সব ধরনের অবৈধ কাজকর্ম হয়ে থাকে, এজন্য ওয়েবসাইট অপারেটর গ্রাহকের কাছ থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে ওয়েবসাইট বন্ধ করে পালিয়ে যায়, যেটিকে এক্সিট স্ক্যামও বলা হয়ে থাকে। যাই হোক, ওয়েবসাইট অপারেটরকে তো কেউ চিনত না এবং ডার্ক ওয়েবের জন্য তাদেরকে ট্রেস করা একটি অসম্ভব কাজ ছিল। এ কারণে এক্সিট স্ক্যামে ড্রাগ ডিলাররা সিম্পলি অন্য কোনো প্ল্যাটফর্মে শিফট হয়ে যায়। ডার্ক ওয়েব শুরু হওয়ার প্রথম বছরে এখানে অনেক রকম কেলেঙ্কারি ঘটে থাকতো। এক্সিট স্ক্যাম, পুলিশের হাতে প্ল্যাটফর্ম ওনারদের ধরা পড়া এবং হ্যাকিং একটি সাধারণ বিষয় ছিল। এখানে একটি রেপিটেবল এবং ট্রাস্টেড প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল এবং এটি সেই সময় ছিল যখন 2014 সালে ডার্ক ওয়েবে আলফা বে নামের একটি ডার্ক ওয়েবসাইট লঞ্চ হয়। এটিকে লঞ্চ করা লোকটির নাম না কেউ জানতো, না লোকটির কোনো লোকেশন কারোর জানা ছিল। সে নিজেকে আলফা 02 নামে আইডেন্টিফাই করে রেখেছে।
প্রথম অ্যালফা বে এর মধ্যে শুধুমাত্র চুরি করার ক্রেডিট কার্ডের ইনফরমেশন বিক্রি হতো, কিন্তু পরবর্তীতে এখানে অন্য প্রোডাক্টের সেল পারচেজ শুরু হয়ে যায়, যেমন মানি লন্ডারিং এবং ড্রাগ। কিছু জিনিস এমন ছিল যেখানে অ্যালফা বে এর মধ্যে ট্রেড করার কোনো পারমিশন ছিল না, চাইল্ড অ্যাবিউজ এবং চুরি করার রাশিয়ান ব্যাংক অ্যাকাউন্টের ডিটেল। কিন্তু এরকম কেন ছিল? হয়তোবা ALPHA-02 রাশিয়ান ল এনফোর্সমেন্ট এজেন্সিদের সাথে পাঙ্গা নিতে চাইছিল না, নয়তোবা সে ইউএস ল এনফোর্সমেন্ট এজেন্সিদের একটি দেখাতে চেয়েছিল যে সে রাশিয়ানদের থেকে দূরে সরে এটি চালনা করছে, অফকোর্স যেখানে ইউএস এর কোনো চিহ্নই ছিল না। প্রথম মাসে অ্যালফা বে ডার্ক ওয়েবে নিজের কাজ দেখাতে শুরু করে দেয় এবং প্রথম মাসে 2 লাখ গ্রাহক এবং 4000-এরও বেশি সেলার নিজেদের মধ্যে অবৈধ ব্যবসা খুব স্বস্তিতে করা শুরু করে। 2017 সাল পর্যন্ত অ্যালফা বে এর মধ্যে 3 লাখেরও বেশি আইটেম লিস্ট হয়েছিল এবং প্রতিনিয়ত প্রায় $5 লাখ কাছাকাছি সেলস হওয়া শুরু করে। ALPHA-02 যাকে কেউ চিনত না, সে এই সেলস থেকে প্রতি মাসে প্রায় $6 লাখ ইনকাম করতে শুরু করে এবং দেখতে দেখতে সে ডার্ক ওয়েবের এই অন্ধকার জগতের একজন কিং হয়ে ওঠে। অ্যালফা বে ডার্ক ওয়েবের সবচেয়ে বড় মার্কেট প্লেস তৈরি হয়ে গিয়েছিল, যেটি ডিলার এবং গ্রাহকের মধ্যে ট্রাস্ট লেভেল বাড়িয়ে তোলে। এই সবকিছুর মাঝে পৃথিবী জুড়ে ল এনফোর্সমেন্ট এজেন্সি ALPHA-02 এর আসল পরিচয় জানার চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এখনো তারা ডার্ক ওয়েবের কোনো খোঁজ করতে পারেনি। আমেরিকান ইনভেস্টিগেটরস অ্যালফা বে এর সার্ভার লোকেশন জানতে চেয়েছিল, যাতে ডেটা সেন্টারে রেড করে প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া যায়। হয়তোবা এর দ্বারা ALPHA-02 পর্যন্ত পৌঁছানোর একটি সুযোগ পাওয়া যেতেই পারে। নর্মালি কোনো ওয়েবসাইটের সার্ভার লোকেশন যেখানে ওয়েবসাইট হোস্ট হয়ে থাকে সেটি ধারণা করা এতটাও কঠিন নয়, কিন্তু ডার্ক ওয়েবসাইট শুধুমাত্র tor ব্রাউজারের দ্বারা অ্যাক্সেস হতে পারে, যেটি বিশ্বজুড়ে র্যান্ডম সার্ভারের পিছে আসল ওয়েবসাইটের লোকেশনকে লুকিয়ে রাখে। আর এই কারণে আমেরিকান ইনভেস্টিগেটরসদের পক্ষে ডার্ক ওয়েবকে খুঁজে বের করা একটু কঠিন হয়ে পড়বে। অন্তঃপর তারা একটি নর্মাল ইউজার হয়ে ডার্ক ক্রয় করতে থাকে, এই আশায় যে ডার্ক ডিলার যদি কোনো না কোনো ভাবে একটি ভুল করে ফেলে তাহলে আমরা তার কাছে পৌঁছতে পারবো। কিন্তু এই প্ল্যান দ্বারা তো শুধু ডার্ক ডিলারকে ধরা সম্ভব হবে, কিন্তু ওইদিকে অথরিটিসদের টার্গেট হলো অ্যালফা বে এর মাস্টার মাইন্ড ALPHA-02 কে খুঁজে বের করা, যে এই মামলায় এক সতর্কতা অবলম্বন করে চলেছে। এই অন্ধকার জগতে বেঁচে থাকার সমস্ত টেকনিক তার জানা ছিল। সে এই কাজে এতটাই দক্ষ ছিল যে এত বছর যাবৎ কাজ করার পরেও সামান্য পরিমাণ ভুলও করেনি, যেটা তারা অথরিটিসরা তার কাছে পৌঁছতে পারে। কিন্তু 2017 সালে অথরিটিসরা ALPHA-02 পর্যন্ত পৌঁছানোর একটি ক্লু পেয়েই যায়। DEA অর্থাৎ ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি একজন অফিসার রবার্ট মিলার ALPHA-02 এর খোঁজে কম্পিউটারের সামনে বসেছিল। হঠাৎ তার কাজে একটি ইমেল রিসিভ হয়। এই ইমেলে ALPHA-02 এর ব্যাপারে কিছু লেখা ছিল, আর এই ইমেল পাঠানো লোকটির কোনো পরিচয় উল্লেখ ছিল না। এটা তো আমরা সবাই জানি যে যখন কোনো ওয়েবসাইটে রেজিস্টার করা হয় তখন একটি ওয়েলকাম ইমেল রিসিভ হয়ে থাকে। এমন একটি ওয়েলকাম ইমেল অ্যালফা বে এর পক্ষ থেকে এই লোকটির কাছে রিসিভ হয় যখন এই প্ল্যাটফর্মটি 2014 সালে নতুন আরম্ভ হয়েছিল, আর এই ওয়েলকাম ইমেলটি এই ইমেল অ্যাড্রেস থেকে এসেছে। যদিও পরবর্তীতে এই ভুলটি ফিক্সড করা হয়েছিল, কিন্তু টিপার দেওয়া লোকটি এই রিয়েল ইমেল অ্যাড্রেসটি সেভ করে রেখেছিল, যেটি সে DEA এর অফিসার রবার্ট মিলারের সাথে ইমেল শেয়ার করে। ইমেল পাঠানো লোকটি আসলে কে ছিল? হতে পারে সে অ্যালফা বে এর কোনো কম্পিটিটর ছিল, হয়তোবা কোনো কাস্টমার বা কোনো ড্রাগ ডিলার। যাই হোক, এটা কোনো ব্যাপার নয়। এখন তো DEA অ্যালফা বে এর সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়ে গেছে, যেটা তাদের জন্য অনেক বড় সাফল্য ছিল। এই ইমেলকে ব্যবহার করে অনেকগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে সাইন আপ করা হয়েছিল। skyrock.com একটি ফ্রান্স সোশ্যাল মিডিয়া.com, যেটা এই ইমেল অ্যাড্রেসের দ্বারা অ্যালেক্স নামে সাইন আপ করা হয়েছিল, যেখানে ইনভেস্টিগেশন টিম অ্যালেক্সের 2008 এবং 2009 সালের ছবিও পেয়ে যায়, যেটি ALPHA-02 এরই ছিল। এই ইমেল অ্যাড্রেসে একটি ডেটিং প্রোফাইলের লিঙ্ক ছিল, যেখানে অ্যালেক্সের হোম টাউন ট্রয়েস রিভার্স উল্লেখ করা হয়েছিল, যেটি কানাডার একটি শহর ছিল। 2008 সালের এই প্রোফাইল অনুযায়ী ওই সময় সে 17 বছরের একজন যুবক ছিল। হয়তোবা তার ইমেল অ্যাড্রেসে 91 ইয়ার অফ বার্থ ছিল। এই ইমেল অ্যাড্রেসকে ব্যবহার করে 2008 সালে সে একটি ফ্রেন্ডস টেকনোলজি ফর্মে পোস্ট করেছিল, যেখানে তার ইউজার ALPHA-02, যেখানে সে পোস্টের শেষে তার আসল নাম উল্লেখ করা ছিল, সেটি হলো আলেকজান্ড্রি কেজেস। অথরিটিসরা তো ALPHA-02 এর আসল নাম জেনে গিয়েছে, কিন্তু ALPHA-02 কে তারা কোথায় খুঁজে পাবে? লিঙ্কডইন প্রোফাইলে আলেকজান্ড্রি নিজেকে
সফটওয়্যার ডিজাইনার বলে অভিহিত করে, যেখানে তার কারেক্ট লোকেশন ফেসবুকে পাওয়া যায়। অথরিটিসরা ফেসবুকে থাইল্যান্ডের একটি মেয়ের প্রোফাইল দেখে যে আলেকজান্ড্রির ওয়াইফ ছিল, হয়তোবা আলেকজান্ড্রি কেদেস থাইল্যান্ডে বসবাস করে। আর এই ক্লু দ্বারা আমেরিকান অথরিটিস ব্যাংকক পৌঁছে যায় এবং থাইল্যান্ড অথরিটিসদের সাথে মিটিং করে তারা এটি জানতে পারে যে আলেকজান্ড্রি ব্যাংককে অনেক প্রপার্টি ক্রয় করে রেখেছে, আর এই সময় তাকে হাতে নাতে ধরা যাবে না। অথরিটিসদের টার্গেট হলো তার বিরুদ্ধে প্রমাণ কালেক্ট করে তাকে হাতে নাতে ধরা। তার একটি ভিলা ছিল যেখানে তার ওয়াইফের সাথে সে বসবাস করে। দ্বিতীয়ত $3 মিলিয়ন মেনশন ব্যাংককের বাইরে ছিল, যেখানে সে তার বিলাসিতা দেখিয়ে থাকে। ফুকেটে একটি হলিডে হোম এবং আরেকটি ভিলা সে সাইপ্রাসে ক্রয় করতে চেয়েছিল। এজেন্টসরা তার সব কর্মকাণ্ড নজর রাখতে শুরু করে। সে তার গাড়িতে করে ব্যাংকক ঘুরছিল, কিন্তু সে এই ব্যাপারে একদম জানতো না যে থাইল্যান্ড, আমেরিকা ও কানাডার এজেন্টস তার পিছু করছে। একসময় ডার্ক ওয়েব কিং একজন সাধারণ মানুষ ছিল। সে ঘুম থেকে জলদি উঠে যেত এবং সারাদিন সে ঘরে বসেই তার সময় পার করত। এই সবকিছুর মাঝে অথরিটিসরা তাকে অ্যারেস্ট করার প্ল্যান তৈরি করতে থাকে, কিন্তু সমস্যা হলো যদি তাকে এভাবে অ্যারেস্ট করা হয় তবে কোর্টে এটি প্রমাণ করা যাবে না যে সে অ্যালফাবের একজন মালিক। আর এজন্যই ইনভেস্টিগেশন টিম চেয়েছিল যে তাকে প্রমাণ সহকারে একদম হাতে নাতে অ্যারেস্ট করতে, যখন সে তার ল্যাপটপে কাজ করা অবস্থায় থাকে। অ্যালফাবে ডার্ক ওয়েবের সবচেয়ে বড় মার্কেট প্লেস ছিল, কিন্তু এটিরও কম্পিটিটর রয়েছে। ইউরোপে হানসা নামক একটি ডার্ক ওয়েবসাইট জনপ্রিয় ছিল, যেটি নিয়ে ইউরোপিয়ান অথরিটিসরা অনেক বিরক্ত ছিল। যে সময় আমেরিকান অ্যালফাবের মালিক আলেকজান্ড্রিকে ধরার জন্য প্ল্যান তৈরি করছিল, ওই সময় ইউরোপিয়ান অথরিটিসদের একটি বড় সাফল্য মিলে তারা হানসা মার্কেটের সার্ভার লোকেশনের খোঁজ করে ফেলেছিল। হয়তোবা কোনো না কোনোভাবে এটি সহিংসতা হয়েছে। তারা হানসা মার্কেটের সার্ভার বন্ধ করে ফেলতে চেয়েছিল, কেননা এটি কোনো উপকারে আসবে না, বরং হানসা মার্কেট নতুন সার্ভারের দ্বারা দ্বিতীয়বার চালনা করা হবে। তারা লুকিয়ে তার সার্ভারের ডেটা কপি করে এবং অ্যাডমিনের চ্যাট চেক করার পর সে এটি জানতে পারে যে হানসা মার্কেটের মালিক জার্মানিতে বসবাস করে। ইউরোপিয়ান অথরিটিসরা এবং জার্মান পুলিশ হানসা মার্কেটের মালিককে খুঁজে বের করার দায়িত্ব নেয়, আর এর দ্বারা আমেরিকান FBI ইউরোপিয়ান অথরিটিসদের বলে যে তারা আলফা-02 কে অ্যারেস্ট করে আলফা বে বন্ধ করতে চলেছে। আমেরিকান, ইউরোপিয়ান ও জার্মান অথরিটিস মিলিয়ে মোট 7টি রাষ্ট্রের এজেন্সিরা এই অপারেশনকে একটি নতুন রূপ দিতে চেয়েছিল, যেটিকে অপারেশন বেয়নেট নামে নামকরণ করা হয়। প্ল্যান অনুযায়ী ইউরোপিয়ান অথরিটিসরা FBI কে বলে যে তারা আলফা-02 কে ততক্ষণ পর্যন্ত অ্যারেস্ট না করে যতক্ষণ না তারা ইউরোপের হানসা মার্কেট নিজেদের দখলে নিয়ে আসে, যাতে করে আমেরিকানরা হানসা মার্কেট দখল করতে না পারে। এটা তাদের একটি টার্গেট ছিল। সাধারণত ডার্ক ওয়েবে যখন একটি ওয়েবসাইট বন্ধ থাকে, তখন ডিলার এবং গ্রাহক সিম্পলি দ্বিতীয় ওয়েবসাইটে শিফট হয়ে যায়। আলফা বে এর পর হানসা মার্কেট যেহেতু সবচেয়ে বড় ডার্ক ওয়েবসাইট, আর এজন্যই যখন আলফা বে বন্ধ হবে তখন সব ডিলার হানসা মার্কেটে শিফট হয়ে যাবে, যেটি প্রথম থেকে ইউরোপিয়ান অথরিটিসদের দখলে এসে যাবে, আর তাদের দ্বারা নতুন নতুন অনেক ডিলারদেরকে অ্যারেস্ট করা সম্ভব হবে। অপারেশন বেয়নেট এক ধরনের হানি ট্র্যাপ। এই সবকিছুর মাঝে আলেকজান্ড্রি কেজেস কোনো জিনিসের পরও করে না। সে ব্যাংককে নিজের মতো চলাফেরা করে। 2017 সালের 20 জুন প্রথম মিশনটি সফলতা অর্জন করে। ইউরোপিয়ান অথরিটিসরা একই সময়ে হানসা মার্কেটের ডেটা সেন্টারকে নেদারল্যান্ডে রেড করে, আর ওই সময় জার্মান অথরিটিসরা জার্মানের শহর সিজেন ও কলগ্নে তাদের মালিককেও অ্যারেস্ট করা হয়, কিন্তু এটিকে পাবলিক করা হয়নি। হানসা মার্কেট বর্তমানে ইউরোপিয়ান অথরিটিসদের দখলে ছিল, কিন্তু এই ব্যাপারটি নিয়ে ডার্ক ওয়েবের কেউই পরোয়া করে না। ওইদিকে ব্যাংককে মিশনের দ্বিতীয় পার্ট আলেকজান্ড্রি কেজেসকে অ্যারেস্ট করার সব ধরনের প্রস্তুতি চলছিল। DEA, FBI ও থাই অথরিটিসরা চেয়েছিল যে আলেকজান্ড্রিকে তারা প্রমাণ সহ হাতে নাতে অ্যারেস্ট করবে যখন তার ল্যাপটপ এবং মোবাইল খোলা অবস্থায় থাকবে। আর এই পরিকল্পনা অনুযায়ী গাড়িতে তাদের মধ্যে থেকে একজন ফিমেল এজেন্টকে বসিয়ে টাচ দেয় যে সে যেন আলেকজান্ড্রির ভিলায় প্রবেশ করে অ্যাক্সিডেন্টের মিথ্যা অভিনয় করে এবং গাড়িটি যেন গেটের সাথে অ্যাক্সিডেন্ট করে, যাতে করে আলফা-02 বা আলেকজান্ড্রির হঠাৎ শব্দ শুনে বাহিরে চলে আসবে। আর ভাগ্যবশত তাদের এই পরিকল্পনাটি সফল হয়ে যায়। তাদের প্ল্যান অনুযায়ী সবকিছু ঘটেছে। 2017 সালের 5 জুলাই যখন ওই এজেন্টস তার গাড়িটি আলেকজান্ড্রির গেটের সাথে মিথ্যা অ্যাক্সিডেন্ট করে,
তখন আলেকজান্ড্রি ল্যাপটপ খোলা রেখে তার আনলক মোবাইলটি নিয়ে বাইরে ছুটে আসে। আর ওই সময় অনেক অফিসাররা তাকে হাতে নাতে ধরে ফেলে এবং ভেতরে গিয়ে তার ল্যাপটপ কন্ট্রোল করে ফেলে, যেখানে আলফা বের কন্ট্রোল প্যানেল খোলা অবস্থায় ছিল। অবশেষে আলেকজান্ড্রি কেজেস অথরিটিসদের হাতে অ্যারেস্ট হয়েই যায়। ওইদিকে অথরিটিসরা ল্যাপটপ চেক করার পর আলেকজান্ড্রির সবগুলো পাসওয়ার্ড কপি করে ফেলে। তার গাড়ি, প্রপার্টি এবং মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি অথরিটিসরা জব্দ করে ফেলে। কিন্তু পরবর্তীতে আলেকজান্ড্রি কোডে পৌঁছানোর আগেই মারা যায়। আলেকজান্ড্রিকে অ্যারেস্ট করার এক সপ্তাহের মধ্যেই সে কাস্টাডিতে থাকতে থাকতে সেখানেই ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। শুধুমাত্র একটি ছোট ভুলের কারণে ডার্ক ওয়েব কিং আলেকজান্ড্রির নিজের সবকিছু সে হারিয়েছে, এমনকি তার জীবনও সে শেষ করে ফেলেছে। ওইদিকে আলফা বে বন্ধ হওয়ার পর পরিকল্পনা অনুযায়ী সব ডিলাররা হানসা মার্কেটে শিফট হয়ে যায়, যেটি ইউরোপিয়ান অথরিটিসদের দখলে ছিল, এবং সব ডিলাররা অথরিটিসদের কাছে ধরা পড়ে এবং কয়েক সপ্তাহের মধ্যে হানসা মার্কেটকেও সবসময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। ওই দিন ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট অফিসিয়ালি এই অপারেশনের ব্যাপারে প্রেস সম্মেলন গড়ে তোলে এবং ডার্ক ওয়েবের দুটি বড় প্ল্যাটফর্মকে বন্ধ করার খবর মিডিয়ার সাথে শেয়ার করে। আশা করি আমাদের আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে রাখুন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।